একটা বাচ্চার কথা চিন্তা করো, যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে এবং জন্মগ্রহণ করার পরে তাকে দেখে তাকে দেখে কি মনে হচ্ছে? তাকে দেখে মনে হচ্ছে যে সে খুবই ওয়াইস, ওল্ড, এরকম একটা অ্যাপারেন্স। মানে অনেক বেশি আহ, থাকে না যে অনেক বেশি বয়স্ক, আহ, বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এবং পাশাপাশি আহ, মানে একটু ভাঁজ ভাঁজ হয়ে গেছে তার স্কিনগুলা, তার স্কিনের রিঙ্কেলিং পড়ে গেছে, এবং দেখে মনে হচ্ছে অনেক কিছু জানে সে। হ্যাঁ, মানে এরকম থাকে না একটু বয়স্ক যারা। সো ওরকম একটা অ্যাপিয়ারেন্স একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চাকে দেখে মনে হচ্ছে, মানে দেখলেই বোঝা যাচ্ছে তার স্কিনটা একটু ড্রাই মনে হচ্ছে, এবং তার নেইলসগুলা বা হেয়ার্সগুলো এগুলো অনেক বড় বড়। হ্যাঁ, মনে হচ্ছে এখনই কেটে ফেলা উচিত। হ্যাঁ, এবং আহ, আমরা আরো যদি দেখি যে তার আম্বিলিকাল যে কর্ড সেটা একটু থিন থাকে, স্মল আছে। হ্যাঁ, কারণ তার যে আমরা জানি আম্বিলিকাল কর্ডের মধ্যে ওয়ারটনস জেলি নামে একটা জেলি থাকে, ওইটা হচ্ছে কমে যায়, ধরো এই বাচ্চাটার কমে গেছে এবং এই কারণে থিন এবং স্মল হয়ে গেছে। আচ্ছা, সো এই যে যে অ্যাপিয়ারেন্সটার কথা আমি বললাম, যে একটা বাচ্চা এবং তার এরকম একটা অ্যাপিয়ারেন্স আছে, এটাকে আমরা বলি হচ্ছে, এবং খুবই অ্যালার্ট, বাচ্চাটা খুবই অ্যালার্ট মনে হচ্ছে এবং ওয়াইড আইড লুক। হ্যাঁ, ওই যে বললাম ওয়াইস অ্যান্ড ওল্ড একটা লুক। তো এইটা কিন্তু পোস্ট টার্ম একটা বেবি এরকম ভাবে প্রেজেন্ট করতে পারে। সো পোস্ট টার্ম একটা বেবি এরকমভাবে প্রেজেন্ট করতে পারে। হোয়াট ইজ পোস্ট টার্ম? আমরা জানি যে টার্ম বেবি আমরা বলি যে 37 কমপ্লিটেড উইকস থেকে 42 উইকস, এই যে যে বিষয়টা, এর মাঝে যদি কোনো বাচ্চা নর্মালি হয় তাকে আমরা টার্ম বেবি বলি। বা সহজ কথা বলতে গেলে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, যেটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ইডিডি, এর মধ্যে বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, ধরো আমি ধরছি যে 12 সেপ্টেম্বর হবে একটা বাচ্চা, এখন সে তার 7 দিন পরে হয়েছে, বা 7 দিনের মধ্যে হয়েছে, সরি 7 দিনের মধ্যে হয়েছে, তাইলেও সেটা ঠিক আছে, নর্মাল। বাট যদি এমন এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি এক্সিড করে বেশ পরে যায় বাচ্চা হয়, তাহলে সেটাকে আমরা পোস্ট টার্ম বেবি বলি। বা আমরা বলতে পারি পোস্ট ম্যাচুরিটি। এর যে ফিচার্সগুলো আমি একটু আগে বললাম, এগুলো কিন্তু পোস্ট ম্যাচুরিটি ফিচার্স। অর্থাৎ একটা বাচ্চা যখন অনেক পরে হবে, এটা কিন্তু একটা মানে বাচ্চার ফিচারগুলো এরকম হবে। আসলে আমরা মেইনলি প্রিটার্ম বেবি নিয়ে কথা বলছি, প্রিটার্ম লেবার নিয়ে আমরা কথা বলছি, যে প্রিটার্ম লেবার যখন মায়ের হয়, ধরো বাচ্চাটা অনেক আগে ভাগে হয়ে গেল, তার অনেক ডেভেলপমেন্ট, মানে তার লাং ডেভেলপমেন্ট হয়তো বা ঠিকভাবে করতে পারবে না, ওইটা একটা বিরাট সমস্যা হবে। বা আমরা আরও বেশ কিছু প্রবলেমের কথা বলছি যেগুলো বাচ্চার ক্ষেত্রে হইতে পারে, প্রি ম্যাচুরিটি হইতে পারে বাচ্চার, রাইট? এখন আহ, এই যে যে বাচ্চাটার কথা বললাম, এরা মানে বেশি বুড়া হয়ে গেছে, এদের আরো আগে হওয়ার কথা কিন্তু হচ্ছে না। এই জন্য আমরা সাজেস্ট করি যে 42 উইক্স পর্যন্ত না গিয়ে যদি 41 উইক্স হয়ে যায়, তারপরে আমাদের ট্রাই করা উচিত যে আচ্ছা 42 উইক্স বা তারপরে যাইতে দিব না, আমি ডেলিভারি করে ফেলি। তবে এখানে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে অনেক সময় রং ডেটস একটা বিষয় হয়ে দাঁড়ায়। মানে রং ডেটস বলতে যেটা বুঝেছি, যে ধরো মা বাচ্চার বয়স হয়েছে আমি ধরলাম 38 উইক্স, বা ফর এক্সাম্পল 39 উইক্স, মানে এরকম করে একটা হয়েছে। এখন মা যে হিসাব দিচ্ছে সেটা অনুযায়ী মনে হচ্ছে যে আচ্ছা এটা 42 উইক্স বা 43 উইক্স, অর্থাৎ মা হিসাব যেটা দিছে ওটা ভুল দিছে। ঠিক আছে? তো এই জন্য আমাদের ডক্টরদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু অবশ্যই তার প্রিভিয়াস যে মানে সে বিভিন্ন জায়গায় টেস্ট করছে, ইউএসজি বা আলট্রাসোনোগ্রাফি করছে, আলট্রাসোনোগ্রাম করছে, সো সেই জিনিসগুলোর আমার দেখতে হবে, সেগুলো মিলে আমার কিন্তু এক্সামিনেশন করে বুঝতে হবে আচ্ছা ওকে ফাইন, তাহলে এটার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কত। হ্যাঁ, কারণ তবে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে আলট্রাসোনোগ্রাফি শুরুর দিকে যেগুলো করা হয় ওইগুলো থেকে ভালো বোঝা যায়, আসলে জেস্টেশন লিস্টে ভালো বোঝা যাবে। ঠিক আছে, যে আচ্ছা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ভালো বোঝা যাবে, কারণ অনেক মহিলা এই শেষের দিকে যখন আসবে তখন কিন্তু তার এলএমপি সে ভুলে গেছে, সে আর বলতে পারবে না। সো নতুন করে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ওই টাইমে বের করা ডিফিকাল্ট হয়ে যায়। সো এরকম বেশ কিছু কথা আমরা জানলাম। এখন আসলে যে পোস্ট টার্ম প্রেগনেন্সি আর ম্যাক্রোসোমি একটা টার্ম আমরা বলবো, যে দেখো যখন একটা বাচ্চা অনেক পরে হয় তখন ম্যাক্রোসোমি, বা এটাকে আমরা বিগ বেবি বলি, বিগ বেবি, অর্থাৎ একটা বাচ্চা যখন অনেক পরে হয় তখন সে অনেক বড়ও হইতে পারে সাইজে। হ্যাঁ, So, অর্থাৎ এক তো হচ্ছে গিয়ে পোস্ট ম্যাচুরিটি থাকতে পারে। সো পোস্ট ম্যাচুরিটি ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায়, যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাচ্চা বড় হয়েছে অনেক সাইজে, তবে বাচ্চা ছোটোখাটো হইতে পারে। হ্যাঁ, যে কারণ হচ্ছে সাবকিউটিনিয়াস, মনে রাখবো পোস্ট ম্যাচুরিটিতে বাচ্চাদের দেখা গেলো সাবকিউটিনিয়াস ফেস অ্যাবসেন্ট হয়ে গেছে, সেরকম হইতে পারে, এবং বাচ্চাটা থিন মনে হচ্ছে, এরকম হইতে পারে। পাশাপাশি অনেক বেশি বিগ বেবিও হইতে পারে। নর্মালি একটা প্রেগনেন্সি সেটা 9 মাস, আমরা বলি যে 9 মান্থ প্লাস 7 ডেজ, বা 40 উইক্স বা 280 ডেজ। পোস্টার মানে 42 উইক্স বা তার বেশি, মানে তারপরে, বা 294 ডেজ বা তারপরে।
এক্ষেত্রে আমার ফার্স্টে ম্যাস্ট্রাল হিস্ট্রিটা দেখতে হবে, বা আমরা এলএমপি হিসাব করে দেখতে হবে, এবং অ্যামনিওটিক ফ্লুইডের কালার পোস্টনাম প্রেগনেন্সিতে স্যাফরন বা ইয়েলোইশ গ্রিন কালারের হতে পারে। হ্যাঁ, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবো যে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম অনেক কমে যায় পোস্টনাম প্রেগনেন্সিতে। দেখা যায় যে অ্যামনিওটিক ফ্লুইড অনেক কমে যায়, আর অ্যামনিওটিক ফ্লুইড যদি কমে যায়, যে ইউটেরাসের মধ্যে মানে অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে বাচ্চাটা তো বড় হচ্ছে, তো বাচ্চাটা ধরো অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে আছে, এখন এই জায়গায় ফ্লুইডই নেই, এবং বাচ্চাটা ফ্লুইড অনেক কমে গেছে। এখন ফ্লুইড যেহেতু নাই, 200 ml দেখা গেল ফ্লুইড নেমে আসছে, মানে ফ্লুইড এত কমে গেছে যে মাত্র 200 ml হয়ে গেছে। তো তখন বেবিটা কিন্তু অনেক মানে প্রবলেম ফেস করবে, অলিগোহাইড্রামনিওস এই যে প্রবলেমগুলো থাকে। এবং সেক্ষেত্রে বেবিটা মানে আমরা নর্মালি জেস্টেশন এজ অনুযায়ী বেবি যতটুকু হাইট হওয়া উচিত ফান্ডাল হাইট, সেটা কিন্তু কমে যাবে। আর বেবিটার অনেক ধরনের প্রবলেম হবে, যেটা নিয়ে আমরা কথা বলবো। অ্যাকচুয়ালি কেন আসলে পোস্টনাম প্রেগনেন্সি হয়, এটা নিয়ে আসলে প্যাথোফিজিওলজি নিয়ে যদি আমরা একটু কথা বলি, আমরা নর্মালি জানি যে প্লাসেন্টা কি, প্লাসেন্টা হচ্ছে ইস্ট্রোজেন তৈরি করতে পারে না। প্লাসেন্টা প্লাসেন্টা অনেকগুলো হরমোন তৈরি করতে পারে, বাট ইস্ট্রোজেন কিন্তু তৈরি করতে পারে না, ইন্ডিপেন্ডেন্টলি পারে না। মানে বিষয়টা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্টলি পারে না। এদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড, মানে কার অ্যাড্রেনাল গ্ল্যান্ড, আনসার হচ্ছে যে ফিটাসের যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে কিডনির উপরে, ওইটার হেল্প লাগবে। এখন ওইটার হেল্প লাগবে, এবং আমরা জানি যে যে ঘটনাটা ঘটে যে ওই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যে ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন সালফেট এগুলা আসে, এবং এগুলা প্লাসেন্টা কাজে লাগায়। প্লাসেন্টা হচ্ছে গিয়ে কিছু এনজাইম, যেমন সালফেটেস অ্যারোমেটেস এনজাইমের সহযোগিতায় এরা ইস্ট্রোজেন 1 2 3 এগুলা কিন্তু এগুলা তৈরি করতে পারে। সো প্লাসেন্টা তৈরি করতে পারে, বাট এগুলার জন্য আবার অ্যাড্রেনাল গ্ল্যান্ড লাগবে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট কথা আমরা জানলাম। এখন দেখো এই ইস্ট্রোজেনগুলো এই কারণে ইম্পর্টেন্ট, কারণ ইস্ট্রোজেন হচ্ছে যে মায়োমেট্রিয়াম আছে ইউটেরাসে, এটাকে কন্ট্রাকশনে হেল্প করবে, এবং সেই কন্ট্রাকশনের ফলেই তো লেবারের অনসেটটা হবে। সো এই আলটিমেটলি ইস্ট্রোজেনের ইউটেরিন কন্ট্রাকশন একটা পাওয়ার আছে। আমরা জানি পজিশন হচ্ছে রিল্যাক্স করে ইউটেরাসকে, বাট ইউটেরাসের হচ্ছে কন্ট্রাকশনের ক্যাপাসিটি আছে। এখন যে ঘটনাটা ঘটে যে ইস্ট্রোজেন যদি কমে যায়, তাহলে মায়োমেট্রিয়াল কন্ট্রাক্টিলিটি কমে যাবে, ফলে বাচ্চা মানে লেবার হাসবে না, ইনিশিয়েট হবে না লেবারটা, এবং তখন পোস্টনাম প্রেগনেন্সি হবে। এখন ইস্ট্রোজেন কমবে কখন, বিভিন্ন প্রবলেমের কারণে কমতে পারে। এক তো হচ্ছে অ্যানেনসেফালি, খুবই ইম্পর্টেন্ট। অ্যানেনসেফালিতে কি হয় যে দেখো আমরা জানি ফিটাল যে অ্যাডেনাল গ্ল্যান্ড থাকে সেটা খুবই হাইপোপ্লাস্টিক থাকে, ফাংশনাল প্রপারলি থাকে না, এবং এটা একটা কারণ হইতে পারে। বা ধরো বাচ্চা মরে গেছে, মরে গেলে তো অ্যাডেনাল গ্ল্যান্ড ফাংশনাল হবে না। ডাউন সিনড্রোমেও দেখা যায়, ডাউন সিনড্রোমেও হইতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে সালফেটেজ অ্যারোমেটেজ, এই এনজাইমগুলো তো কন্ট্রিবিউট করে আসলে। সো এই এনজাইমগুলোর যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলেও কিন্তু এরকম হইতে পারে। এখন দেখো ডাউন সিনড্রোমে যে ঘটনা ঘটে, আসলে আমরা যে বলি যে এই যে ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন এগুলো যে তৈরি হবে, এগুলো তৈরি হইতে হলে আবার C19 স্টেরয়েড নামে একটা স্টেরয়েড লাগে। তো ডাউন সিনড্রোম হচ্ছে এই জিনিসটা থেকে ডাইহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন হইতে পারে না, কারণ এখানে 17 আলফা হাইড্রোক্সিলেজ একটা এনজাইম থাকে, এবং মানে এটার সহযোগিতা হচ্ছে এটা তৈরি হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, কিন্তু এই স্টেরয়েডটা হচ্ছে আমাদের ডাউন সিনড্রোমে কম থাকে। সেরকম বেশ কিছু কথা আমরা জানলাম। এখন পোস্টনাম প্রেগনেন্সিতে আসলে প্রবলেম কি হবে, দেখো খুবই ইম্পর্টেন্ট। প্রবলেমের মধ্যে ফার্স্ট কথা হচ্ছে ম্যাক্রোসোমিয়া হইতে পারে, মানে বেবিটা ওয়েট, হোয়াট ইজ ম্যাক্রোসোমিয়া বা বিগ বেবি, বেবির ওয়েট যদি 4 কেজি বা তার বেশি হয়ে যায়, ঠিক আছে, 4 কেজি বা তার বেশি হয়ে গেলে আমরা তাকে মোটামুটি ম্যাক্রোসোমিয়া বলতে পারি, মানে বেবির ওয়েট অনেক বেশি, কোথাও 3.5 কেজি বা 3 কেজিও বলতে পারি, মানে মোটামুটি 3.5 কেজি বা 4 কেজি এর থেকে বেশি হয়ে গেলে বেবিটাকে বিগ বেবি বলবো। আর অলিগোহাইড্রামিনাস হবে আমরা জানি, এর ফলে অলিগোহাইড্রামিনাস যদি হয়, একটা জিনিস লক্ষ্য করো যে ইউটেরাসে তাহলে স্পেস কমে যাবে। হ্যাঁ, অলিগোহাইড্রামিনাস হয়েছে, ফ্লুইড কমে গেছে, স্পেস কমে যাবে, এবং আলটিমেটলি কর্ড কম্প্রেশন হতে পারে। সো কর্ড কম্প্রেশন হওয়ার একটা চান্স থাকে। আর কর্ড কম্প্রেশন যদি হয়, আমরা আসলে কর্ড কম্প্রেশনটা আমরা যদি সিটিজি কার্ডিওটোকোগ্রাফি, আমরা জানি যে বাচ্চার ক্ষেত্রে আমরা মানে ফিটাল হার্ট রেটের ওই জায়গায় ফিটাল হার্ট রেট ধরো হুট করে কমে গেল, তো সেটাকে আমরা বলি ডিসিলারেশন। হ্যাঁ, আমরা কার্ডিওটোপোগ্রাফিতে এরকম ভ্যারিয়েবল ডিসিলারেশন পাইতে পারি, এগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা ইন্টারপার্টাম ফিটাল মনিটরিংয়ের ওই জায়গাটাতে আমরা এগুলো নিয়ে কথা বলছি, এবং সেক্ষেত্রে যদি ভ্যারিয়েবল ডিসিলারেশন পাওয়া যায় তাহলে পোস্ট টার্ম প্রেগনেন্সি আমরা বুঝতে পারি। হাউএভার কর্ড কম্প্রেশন হবে, এটা মনে রাখো। আর কর্ড কম্প্রেশন হলে আমবিলিকাল কর্ড যদি কম্প্রেশন হয় তাহলে সেখানে ফিটাল ডিস্ট্রেস হবে, আমবিলিকাল কর্ডটা থিন হয়ে যায়, ছোট হয়ে যায় সাইজে, এবং দেখা যায় ছিঁড়ে যাওয়ার চান্সও থাকে, এবং যখন কর্ড কম্প্রেস মানে কর্ড ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, এবং আলটিমেটলি ফিটাল ডিস্ট্রেস হয়। এই পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ফিটাল ডিস্ট্রেস হবে। আর ফিটাল ডিস্ট্রেস যদি হয়ে যায় তাইলে ফিটাস যখনই ডিস্ট্রেসে থাকে, নর্মালি ফিটাস যখন জন্মগ্রহণ করে ডেলিভারি হয়ে যাবে, মানে মারপেট থেকে ডেলিভারি হয়ে যাবে, তখন তার হচ্ছে তার স্টুল পাস করে, যেটাকে আমরা মিকোনিয়াম বলি, যে তার ফার্স্ট স্টুল অফ দ্য ফিটাস যে মিকোনিয়াম। তো এই মিকোনিয়ামটা নর্মালি বের হয় ডেলিভারি হওয়ার পরে, কিন্তু যখন ফিটাস ডিস্ট্রেসে থাকে তখন কি করে, মায়ের পেটে থাকা অবস্থায়, ইউটারাসের মধ্যে থাকা অবস্থায় এরা স্টুল পাস করে দেবে, পায়খানা করে দিবে, এবং সেটাকে আমরা মিকোনিয়াম বলতেছি। সো এটাকে আমরা বলতেছি ফিটাল পাসেস মিকোনিয়াম, এবং এই মিকোনিয়ামটা যদি পাস করে দেয়, অ্যামনিওটিক ক্যাভিটি ধরে পাস করে দিল, এবং ওইটা পরবর্তীতে আবার নিজেই খাবে।
সো এটা যখন নিজে খাবে সেটাকে আমরা মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম বলি। আর মিকোনিয়াম অ্যাসপিরেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এবং আমরা অ্যাসফেক্সিয়া বলি, যে এই বাচ্চাদের অ্যাসফেক্সিয়া হওয়ার চান্স থাকে। মানে শ্বাসকষ্টের প্রবলেম বলতে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। তারপরে প্লেসেন্টা যেহেতু এইজ হয়ে যায়, মনে রাখবে প্লেসেন্টাটা এখানে কি হয়, প্লাসেন্টাটার বয়স বেড়ে গেছে, এবং এক্ষেত্রে ইউট্রোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হইতে পারে। ইউট্রোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হইলে আমরা কিন্তু এখানে একটা লেট ডিসিলারেশন নামে একটা টার্ম আছে, এটা পাইতে পারি কার্ডিওটোকোগ্রাফিতে। এই ডিসিলারেশন টার্মগুলো হচ্ছে তোমরা অ্যাক্সিলারেশন, ডিসিলারেশন, এই জিনিসগুলো হচ্ছে আমি ইন্টারপার্টাম ফিটাল মনিটরিং বা ফিটাল মনিটরিং সার্ভিলেন্স ওই জিনিসগুলোতে বলে আসছি। তো এখানে আর কথা বলবো না। এনএসটি বা নন স্ট্রেস টেস্ট, আমরা বায়োফিজিক্যাল স্কোরিং করি, ওই স্কোরিংয়ের মধ্যে এগুলো পড়ে আর কি। তো এর ফলে আলটিমেটলি ফিটাল ডিস্ট্রেস হবে, হ্যাঁ, ফিটাল ডিস্ট্রেস হবে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে প্লাসেন্টা কিন্তু এইজিং হয়ে যাচ্ছে, প্লাসেন্টাতে প্রবলেম হচ্ছে। সো ম্যাক্রোসোমি, অলিগোহিডোমিয়াস, ফিটাল এজিং, এই জিনিসগুলো আমরা দেখলাম। এখন ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে কি মনে রাখবা, যে বেস্ট হচ্ছে যে 41 উইক্স বা তার বেশি হইলেই মানে ইন্ডাকশন অফ লেবার করে দেওয়া। ইন্ডাকশন অফ লেবার করে দিয়ে ধরো আমরা মিজোপোস্টাল দিয়ে করতে পারি, মিজোপোস্টাল দিয়ে ইন্ডাকশন অফ লেবার করলাম। যদি একটা মানে ফিটাল সার্ভিলেন্স করে দেখলাম সব ঠিকঠাক আছে, তেমন কোনো প্রবলেম হয়নি, তখন দেখা যায় যে অক্সিটোসিন ইউজ করা যেতে পারে। আর পোস্ট টার্ম প্রেগনেন্সিতে এখানে হচ্ছে ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন, এটা কিন্তু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেটেড আমরা বলি। এটা বলতে কি বুঝেছে, ধরো একটা মহিলা, এটা ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়েছিল মহিলাটা, এবং তার সিজারিয়ান সেকশন করা লাগছিল ফার্স্ট টাইম, ঠিক আছে। এখন তার সেকেন্ড একটা বেবি হয়েছে, এবং এই বেবিটা পোস্ট টার্ম প্রেগনেন্সি 42 উইক্স হয়ে গেছে, এখন বাচ্চা ডেলিভারি হয়নি। সো এই মহিলার ক্ষেত্রে কিন্তু আমি কখনোই আর ভ্যাজাইনাল ডেলিভারি করবো না, আমি অবশ্যই তার ক্ষেত্রে সিজারিয়ান সেকশনই করবো। তার মানে কি, যে আগে সিজারিয়ান সেকশনের হিস্ট্রি যদি থাকে, তাহলে পোস্ট টার্ম প্রেগনেন্সি হইলে পরের বার অবশ্যই সিজারিয়ান সেকশন করতে হবে, আর ভ্যাজাইনাল দিকে যাওয়া লাগবে না। সো এটাকে বলা হয় যে ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন। আগে একবার সিজারিয়ান সেকশন করা হয়েছিল, তারপরে ভ্যাজাইনাল বার্থ করা যাবে না, বিবেক করা যাবে না। আচ্ছা, ম্যাক্রোসোমি হচ্ছে পোস্ট টার্ম প্রেগনেন্সি যদি থাকে কারো হয়, তাহলে সেক্ষেত্রে বিগ বেবি বা ম্যাক্রোসোমি হওয়ার চান্স বেশি। এবং মায়ের যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কিন্তু বিগ বেবি হওয়ার চান্স বেশি, কারণ আমরা বলি যে মায়ের ডায়াবেটিস থাকলে মায়ের যেহেতু হাইপারগ্লাইসিমিয়া থাকে, সো মায়ের হাইপারগ্লাইসিমিয়ার কারণে বাচ্চারও হাইপারগ্লাইসিমিয়া হয়, এবং এক্ষেত্রে হাইপারগ্লাইসিমিয়া হলে ফিটাসের যে প্যানক্রিয়াস থাকে সেখান থেকে বেশি বেশি ইনসুলিন রিলিজ হবে। আর মনে রাখবা, বাচ্চার বড় হওয়ার জন্য গ্রোথ এর জন্য মেইন যে হরমোনটা দেয় সেটা ইনসুলিন, বাচ্চার জন্য কিন্তু গ্রোথ হরমোন মেইন ফ্যাক্টর না। সো এই জন্য বাচ্চার গ্রোথ বেশি বেশি হবে, ঠিক আছে। তারপরে ম্যাটার্নাল অবিসিটি, মেল ফিটাস, অর্থাৎ মেল ফিটাস দেখা যায় একটু বেশি বিগ হওয়ার চান্স থাকে জন্মগ্রহণের পরে। যেগুলো ছেলে বাচ্চা ওইগুলো বেশি গুলুমুলু হয়, হ্যাঁ। এখন আসো যে কমপ্লিকেশন, যদি বিগ বেবি হয় তাহলে সেটাকে নর্মালি ডেলিভারি করা ডিফিকাল্ট হয়ে যায়, সিজারিয়ান সেকশন করা লাগতে পারে। এবং তা বাদে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করা বা হচ্ছে গিয়ে প্রোলংড লেবার হওয়ার চান্স থাকে। শোল্ডার ডিস্ট্রেস, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি বলা হয় যে অবস্টেট্রিক্সে কমপ্লিকেশন কি আছে, মানে কমপ্লিকেশন না, মানে ইমার্জেন্সি কি আছে, অবস্টেট্রিক্স ইমার্জেন্সি, মনে রাখবা অবস্টেট্রিক্স নিজেই একটা ইমার্জেন্সি কন্ডিশন। মানে প্রেগনেন্সি যখন একটা অবস্থা আমরা বলি, এটা নিজেও একটা মোটামুটি একটা মানে মাঝে মধ্যে ইমার্জেন্সি হয়ে যেতে পারে, মানে ইমার্জেন্সি একটা কন্ডিশনের মধ্যে পড়ে। বাট স্টিল এটার মধ্যে যদি ইমার্জেন্সি বলা হয়, এক হচ্ছে শোল্ডার ডিস্ট্রোসিয়া, এটা মানে বাচ্চার শোল্ডার ডেলিভারি করা যাচ্ছে না, মাথা বেরোয় গেছে বাট শোল্ডার বেরোচ্ছে না, সেটা খুবই ডেঞ্জারাস, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলে আসছি শোল্ডার ডিস্ট্রোসিয়া নিয়ে। এ বাদে আরেকটা যেটা ধরো কর্ড পোলাপস, এটাও খুব ইম্পর্টেন্ট। সো এই কর্ড পোলাপস, শোল্ডার ডিস্ট্রোসিয়া, এগুলো কিন্তু ইমার্জেন্সি কন্ডিশন, এগুলো কিন্তু খুব ইমিডিয়েটলি ম্যানেজমেন্ট করতে হবে। এবং ম্যাক্রোসোমিয়া বলো বা আমরা বলি যে ম্যাক্রোসোমিয়া হোক বা ইনটিউটাইন গ্রোথ রিটার্ডেশন হোক, সব কিছুতেই মনে রাখবা বাচ্চার ব্রেইন কিন্তু সব থেকে কম এফেক্টেড হয়, কারণ ব্রেইনটা প্রিজার্ভ থাকে সবসময়। ব্রেনে যেভাবেই হোক ব্রেন অক্সিজেন পৌঁছাইতে হবে, যেভাবেই হোক যাই হোক ব্রেনকে ঠিক রাখতে হবে, এটা হচ্ছে মেইন টার্গেট থাকে। এই জন্য ব্রেন, বা ধরো একটা বিগ বেবি, এই বিগ বেবির ব্রেনও যে বড় হয়ে যাবে ব্যাপারটা এরকম না, বাচ্চা বড় কিন্তু ব্রেন কিন্তু সেমই, মানে যতটুকু থাকা দরকার ততটুকুই থাকবে। সো এটা অতটা এফেক্টেড হয় না। এখন ম্যানেজমেন্ট হচ্ছে বেস্ট মোড অফ ডেলিভারি হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি, আমরা বিগ বেবি সাধারণত ভ্যাজাইনাল ডেলিভারি করবো। তবে সিজারিয়ান সেকশন লাগবে কখন, যদি বেবির ওয়েট 4.5 কেজিরও বেশি হয়ে যায়, বা ওরকম হয় ডায়াবেটিক পেশেন্টের, এবং বেবির ওয়েট যদি 5 কেজি বা তার বেশি হয়ে যায় নন ডায়াবেটিক পেশেন্টে, তাহলে সেটা রিস্ক। আর ডায়াবেটিকে 4.5 বা তার বেশি, তো তখন সিজারিয়ান সেকশন করা লাগতে পারে। এবং এটা কিন্তু অবশ্যই ম্যাক্রোসোমিয়ার ক্ষেত্রে ওই যে সেম কথা, যে একটা বেবি তার আগে সিজারিয়ান সেকশন ছিল, অবশ্যই পরের সিজারিয়ান সেকশনই করতে হবে, বিভাগ করা যাবে না, ভ্যাজাইনাল ডেলিভারি পরবর্তীতে করা যাবে না। আচ্ছা, আর ফিটাল ওয়েট আমরা কিভাবে মানে মনিটর করতে পারবো? বেস্ট মেথড হচ্ছে যে হার্ডলক বা শেপার্ড, এরকম কিছু ফর্মুলা আছে, হ্যাঁ, কি বললাম, হার্ডলক ফর্মুলা, শেপার্ড ফর্মুলা, এই ফর্মুলাগুলোর থ্রুতে আমরা এই মেথডগুলোর থ্রুতে আমরা ফিটাল ওয়েট মেজার করতে পারি, যে আচ্ছা বাচ্চার ওয়েট কত। আর বেস্ট প্যারামিটার কি আনসার হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স দেখা, কার, ফিটাসে, মায়ের না, হ্যাঁ, মায়ের অ্যাবডোমিনাল আমরা গার্ডস দেখি যেটা, ওইটা দেখে তো আসলে আমরা
অন্য কিছু গেস করবো যে আচ্ছা ফাইন, মায়ের অ্যাবডোমিনাল গার্ড যদি আমরা দেখি তাহলে ওখানে আমরা বিভিন্ন অ্যামনিওটিক ফ্লুইড বা এরকম বিভিন্ন সম্পর্কে আইডিয়া পাইতে পারি। বাট ফিটাসের হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স দেখতে হবে, যদি 35 সেন্টিমিটার বা তার বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু বিগ বেবিকে ইন্ডিকেট করতে পারে। আচ্ছা, এবং এটা কিন্তু আইউজের বা ইনটিউটেন গ্রোথ রিটার্ডেশন দেখার জন্য একটা বেস প্যারামিটার আমরা বলি। আর ফিটাল ওয়েট মাপার জন্য, ওয়েট কত এটা মাপার জন্য জনসনস ফর্মুলা নামে একটা ফর্মুলা আছে। এটা কিন্তু আমরা বলি যে ফান্ডাল হাইট সেন্টিমিটারে মাইনাস এন ইন্টু 155 এরকম একটা সূত্র আছে, যেটাকে আমরা বলতেছি জনসনস ফর্মুলা। এবং এই ফর্মুলাতে ফিটাল ওয়েট মাপা যাবে গ্রামে আমরা ফিটাল ওয়েটটা পাবো। এবং এখানে এন মানে কি বুঝাইছে? এন মানে হচ্ছে 12 অথবা 11। তো 12 হবে যদি ফিটাল হেড ইসচিয়াল স্পাইনের উপরে থাকে, তাহলে 12 স্কোর দিব। আর 11 দিব যখন হচ্ছে ফিটাল হেড ইসচিয়াল স্পাইনের নিচে থাকবে। সো এই জায়গায় এন আইদার 12 হবে অথবা 11 হবে। এবং ফান্ডাল হাইট তো আমরা মেজার করতে পারবো, এবং 155 দিয়ে গুণ দিতে হবে পরে। এইভাবে আমরা ফিটাসের ওয়েট গ্রামে পাবো। এটা হচ্ছে জনসনস ফর্মুলা। সো এই জিনিসটা আমরা জানলাম। ওকে ফাইন। এখন নর্মালি যেটা হয় যে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স যখন আমরা ফিটাসের মাপবো, তখন আমরা কোন লেভেলে মাপবো, এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে ফিটাসের কোন লেভেলে মাপবো। আমরা সেই লেভেলে মাপবো যেখানে যেই লেভেলটাতে আম্বিলিকাল ভেন, পোর্টাল সাইনাস, স্টোমাক এই সব কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং আম্বিলিকাল ভেন, পোর্টাল সাইনাস এগুলোকে একটা হকি স্টিক প্যাটার্নে দেখা যায়, হকি স্টিক একটা অ্যাপারেন্স হয়ে যায় এখানে, হ্যাঁ। সো এই আবার এখানে স্টোমাকটা, সো এই ফিটাসের এইগুলা যে লেভেলে দেখা যাচ্ছে সেই লেভেলে আমরা মেনলি ফিটাসের অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা মাপবো। বাট কিডনি বা কর্ড ইনসার্শন এই জিনিসগুলা যেখানে দেখা যাবে সেখানে দেখার দরকার নেই। সো এখানে আমরা এই লেভেলে হচ্ছে মাপার ট্রাই করবো। সো এরকম বেশ কিছু কথা আছে, এগুলো আমরা একটু দেখে নিলাম। এখন আসলে আমরা আলটিমেট কথা যদি বলি যে এনি প্রেগনেন্সি যেটা মোটামুটি 42 এক্সিড করবে এগুলো। এখন কি কি কারণে পোস্টটার্ম প্রেগনেন্সি হতে পারে? এক তো রং ডেটস, মা হচ্ছে ভুলভাল ডেট বলতেছে। এখন আমরা এটা যদিও পোস্টটার্ম প্রেগনেন্সি আমরা মনে করতেছি পোস্টটার্ম প্রেগনেন্সি। এখন হেরিডিটারি হইতে পারে, কারণ ফ্যামিলিতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা হওয়া পসিবল। অ্যানেনসেফালি এটাতে হইতে পারে, যেটা আমরা বলে আসছি, এটা একটা বিষয়। এরপরে প্লাসেন্টাল ফ্যাক্টরের মধ্যে সালফেটেজ ডিফিসিয়েন্সি যদি থাকে, লো ইস্ট্রোজেন তাহলে থাকবে। আর ম্যাটার্নাল ফ্যাক্টরসের মধ্যে মা যদি ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয় তাহলে তার ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি। এল্ডারলি মাল্টি প্যারা যারা বয়স বেশি, আগে বাচ্চা ছিল অনেক এবং বয়স বেশি হয়ে গেছে, এবং তার ক্ষেত্রেও হইতে পারে। এবং প্রিভিয়াস প্রলং প্রেগনেন্সি হয়েছিল, আগে একবার পোস্টটার্ম প্রেগনেন্সি হয়েছে, এবার আবারও হইতে পারে। সেডেন্টারি হ্যাবিট, যে সেডেন্টারি লাইফস্টাইল, অবেসিটি এগুলোর ক্ষেত্রেও হইতে পারে। এবং এটা দেখা যায় যে পোস্টটার্ম প্রেগনেন্সি এটার ইনসিডেন্স 4 থেকে 14% হইতে পারে, অ্যাভারেজে 10% বলা হয়। এবং বেশিরভাগই দেখা যায় রংলি ডেটেড হয়, অর্থাৎ মহিলাদের ঠিকভাবে ডেট বলতে পারে না, এলএমপি বলতে পারে না, এবং আলটিমেটলি মিস ডায়াগনোস হচ্ছে। আর ডায়াগনোসিস কীভাবে করব? একটা সিঙ্গেল ইভ্যালুয়েশন করে এটা ডায়াগনোসিস করা খুবই ডিফিকাল্ট। এবং সেক্ষেত্রে আমার ম্যাস্ট্রাল হিস্ট্রি নিতে হবে, অবশ্যই কারেক্ট এলএমপিটা জানতে হবে, এবং কুইকিনিং মানে রিটেন ডেট সহ কুইকিনিং কবে হয়েছিল, ফার্স্ট মা কবে ফিটাল মুভমেন্টটা বুঝতে পারছে, অ্যান্টিনেটাল রেকর্ডগুলো ডকুমেন্ট রাখতে হবে, সেগুলো চেক করতে হবে ফার্স্ট ট্রাইমেস্টার স্পেশালি, কারণ ফার্স্ট ট্রাইমেস্টারের জিনিসগুলো বা ডকুমেন্টগুলো থেকে ভালো বোঝা যাবে যে আচ্ছা কত হচ্ছে জেস্টেশনাল এজ কেমন আছে, ইডিডি কত। বাট পরবর্তীতে ধরো 24 উইক্সের পরে ইউএসজি করলো, সেটা থেকে কিন্তু ভালো করে বোঝা যাবে না জেস্টেশনাল এইজের অবস্থাগুলো ভালো করে। হ্যাঁ, এই জন্য ফার্স্টের অ্যান্টিনেটাল মানে ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট বা ফার্স্ট অ্যান্টিনেটাল পিরিয়ড বা ফার্স্ট ট্রাইমেস্টারের যে ফাইন্ডিংসগুলো এগুলো অনেক ইম্পর্টেন্ট। এবং ম্যাটার্নাল ওয়েটটা দেখতে হবে। তারপরে হাইট অফ দি ইউটারাস। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, পোস্টটার্ম প্রেগনেন্সিতে আমরা যদি মানে ফিটাসটা পারফেক্টলি মানে এক্সামিনেশন করার ট্রাই করি, তাহলে আমরা দেখবো যে মোটামুটিভাবে ইউটারাসটা মনে হচ্ছে ফুল অফ ফিটাস। হ্যাঁ, র্যামরড রিজিডিটি আমরা এটাকে বলি, র্যামরড রিজিডিটি। সো পোস্টটার্ম প্রেগনেন্সিতে র্যামরড রিজিডিটি নামে একটা রিজিডিটি পাওয়া যায়, মানে এখানে কোনো অ্যামনিওটিক ফ্লুইড নেই, যেহেতু অলিগোহিডারমিস কোনো অ্যামনিওটিক ফ্লুইড নেই, জাস্ট আমি ফিটাসটা পাচ্ছি। অন্যান্য টাইমে যেটা হয় যে ফ্লুইডের মধ্যে বেঁচে থাকে, যেহেতু জাস্ট ফিটাসটা ধরতে পারছি এরকম না, আসবে যে ফ্লুইড আছে এরকম বিষয়টা, বাট এখানে জাস্ট ফিটাসটাই ফিল করতে পারতেছি। আচ্ছা, এবং হাইট অফ দি ইউটারাস ইউজুয়ালি একটু কমে যাবে, এরকম একটা আইডিয়া। তারপরে গার্থ অফ দ্য অ্যাবডোমেন কমে যেতে পারে, যেহেতু আমাদের অ্যামনিওটিক ফ্লুইড নাই। মায়ের ওয়েটটা দেখলাম। আর হার্ড ফিটাল হেড এটা পাওয়া যেতে পারে। ভ্যাজানাল এক্সামিনেশন যদি করি তাহলে সার্ভিক্স, তারপরে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট এগুলো থিন থাকবে, ওয়েল অ্যাপ্লাইড টু ফিটাল হেড। সার্ভিক্স রাইপ থাকবে ইউজুয়ালি, ঠিক আছে। বাট আনরাইপ যদি থাকে সেটাও কিন্তু এক্সক্লুড করে দিবে, যেটা পোস্ট ম্যাচুরিটি না, এরকম না। রাইপ বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি সার্ভিক্স রাইপ মানে কি, মানে হচ্ছে যে সার্ভিক্সে আচ্ছা বিশপ স্কোরিং নামে স্কোরিং আছে, এটা নিয়ে একটু কথা বলি। যে বিশপ স্কোরিং যেটাকে আমরা বলি প্রি লেবার মানে একটা স্কোরিং,
যেখানে সার্ভিক্সের মানে প্রি লেবার সার্ভিক্স অ্যাসেসমেন্ট করার জন্য একটা স্কোরিং, যে সার্ভিক্সটার ইফেসমেন্ট কতটুকু হয়েছে, মানে লোয়ার ইউটেন সেগমেন্টের সাথে সার্ভিক্সটা আমরা জানি মিশে যায় ডাইলেটেড হয়ে, সেটা কতটুকু কী অবস্থা, সার্ভিক্সের কী অবস্থা, ডাইলেটেশন কেমন, ইফেসমেন্ট কেমন, তারপরে ওভারঅল ঘটনাগুলো আমরা বিশপ স্কোরিংয়ের মাধ্যমে দেখি। এটাতে টোটাল 13 স্কোর আছে, এর মধ্যে যদি 6 থেকে 13-র মধ্যে থাকে তাহলে ঠিকঠাক আছে, বাট যদি 6-এর কম হয়ে যায় তাহলে কিন্তু সেটা একটু সিভিয়ার, মানে বিষয় এরকম আর কি। এরকম আমরা বিশপ স্কোরিং নিয়ে পরে পড়বো আরও, বাট জাস্ট মনে রাখো যে বিশপ স্কোরিং দেখে আমরা হচ্ছে গিয়ে ডিসিশন নিতে পারি অনেক কিছু, যে আচ্ছা এটা আমরা সিজন সেকশনে যাবো কিনা, বা নর্মাল লেভেলতে যাবো কিনা, ইন্ডাকশন অফ লেবার করবো কিনা, এই জিনিসগুলো। এবং হার্ড স্কাল বোনস, এবং এখানে আমরা হার্ড স্কাল নর্মালি যেটা হয় যে বাচ্চা যেগুলো মানে পোস্ট টার্মে যায় নাই সেগুলো একটু সফট থাকবে, বাট এখানে হার্ড হয়ে যাবে স্কাল বোনসগুলো। আচ্ছা, আর আর হচ্ছে কি আরেকটি ইম্পর্টেন্ট কথা বলি, যে পোস্ট টার্ম প্রেগনেন্সিতে একটা বাচ্চা যখন ডেলিভারি হয় ভার্নিক্স ক্যাজিওসা থাকে না তার বডিতে। মানে আমরা একটা বাচ্চা ডেলিভারি হইলে তার বডিতে দেখি যে বিভিন্ন আঠা আঠা একটা মানে মানে জিনিস বা একটা সাবস্টেন্স বডিতে লেগে থাকে। সো এই জিনিসগুলা লেগে কিন্তু থাকে না প্রিটার্ম বেবি, মানে সরি পোস্ট টার্ম বেবিতে, ঠিক আছে। আচ্ছা, ইনভেস্টিগেশন আমরা আলট্রাসোনোগ্রাফি করবো, এবং অ্যাবডোমেনটা করা যাবে, আলট্রাসোনোগ্রাফির কথা মাথায় রাখবো। এখন কিভাবে আমরা ম্যানেজ করবো, ইউজুয়ালি যদি আনকমপ্লিকেটেড কেস হয়, কোনো রিস্ক ফ্যাক্টর নাই, তাহলে রাইট সার্ভিক্স যদি হয় তাহলে আমরা ইন্ডাকশন অফ লেবার করতে পারি আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করে। এবং সেক্ষেত্রে আমরা যদি লিকুয়ার ক্লিয়ার থাকে, হ্যাঁ, মিকোনিয়াম স্টেইন না, মিকোনিয়াম ফিটাল ডিস্ট্রেস হয় নাই এখনো, তাহলে অক্সিটোসিন দিতে পারি, অক্সিটোসিন ইনফিউশন বা ড্রিপ দিয়ে আমরা এক্সপেক্টেড ভ্যাজিনাল ডেলিভারি করে দিব। বাট লিকুইড যদি মেকোনিয়াম স্টেইন হয় তাহলে আমরা অবশ্যই সিজারিয়ান সেকশন করতে হবে, ফিটাল ডিস্ট্রেস থাকবে তখন। আর আনরাইপ সার্ভিস যখন আনরাইপ হয়নি সেক্ষেত্রে আমরা ফার্স্টে সার্ভিসকে রাইপ করবো ভ্যাজিনাল পোস্টাগ্ল্যান্ডিন E2 দিয়ে, জেল দিয়ে 6 আওয়ারলি, এবং পরবর্তীতে ইন্ডাকশন অফ লেবার করবো আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করে, অর্থাৎ মেমব্রেন যেটা ওইটা আর্টিফিশিয়ালি আমি রাপচার করে দিব, অ্যামনিওটিক মেমব্রেন যেটা মানে ফিটাল মেমব্রেন যেটা, এবং সার্ভিক্স তারপরে রাইপ হবে, এবং রাইপ হওয়ার পরে আমি যদি লাইকর ক্লিয়ার হয় মিউকোনিয়াম স্টেন না, তাহলে অক্সিটোসিন দিয়ে আমরা করবো এবং ভ্যাজিনাল ডেলিভারি করে দিব। আর লিকুইড যদি মিউকোনিয়াম স্টেন হয় তাহলে আমার অবশ্যই লোয়ার ইউটেন সেগমেন্ট সিজারিয়ান সেকশন করতে হবে। কমপ্লিকেটেড কেসে অবশ্যই ইলেকটিভ, মানে আমি আগে থেকে প্ল্যান করে সিজারিয়ান সেকশন করবো। এবং ভ্যাজিনাল ডেলিভারি দেওয়ার টাইমে অবশ্যই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে যদি মানে বিগ বেবি যেহেতু হওয়ার চান্স থাকে পোস্ট টার্ম প্রেগনেন্সিতে, এই জন্য একটু প্রলংড হতে পারে মানে লেবারের প্রসেসটা, এটা একটা বিষয়। এবং হেড রিলেটেড কিছু ঝামেলা হইতে পারে, এবং বেশি অ্যানালজেসিয়া লাগতে পারে, অ্যানালজেসিয়ার জন্য মানে বেশি অ্যানালজেসিক লাগতে পারে, এবং শোল্ডার ডিস্ট্রেসিয়া হওয়ার চান্স থেকে, শোল্ডার ডিস্ট্রেসিয়া মানে শোল্ডার বের হচ্ছে না, যেটা একটা অবস্টেটিক ইমার্জেন্সি। পাশাপাশি ফিটাল মনিটরিং করতে হবে। সেক্ষেত্রে যদি ফিটাল ডিস্ট্রেস পাওয়া যায় তাহলে সিজারিয়ান সেকশন বা ফোরসেপস দিয়ে বা ভেন্ট্রোস দিয়ে আমার হচ্ছে অ্যাসিস্টেড পদ্ধতিতে ডেলিভারি করতে হবে, ডেলিভারি দ্রুত ডেলিভারি করতে হবে। কোন কোন ক্ষেত্রে মানে ইলেকটিভ সিজারিয়ান সেকশন বা আগে থেকে সিজারিয়ান সেকশন প্ল্যান করতে হবে, যদি এল্ডারলি প্রাইমারি গ্রাভিটা হয়, অনেক বয়স হয়ে গেছে এবং ফার্স্ট টাইম প্রেগনেন্ট হবে, প্রি এক্লামসিয়া থাকে, আরএস ইনকম্পিটিবিলিটি, ফিটাল কম্প্রোমাইজ এবং অলিগোহাইড্রামাস থাকলে আমি আগে থেকে ইলেকটিভ বা সিজারিয়ান সেকশন ডিসাইড করতে পারি। এবং মানে আমরা ইন্ডাকশন অফ লেবার করার আগে পোস্ট টার্ম প্রেগনেন্সিতে বেশ কিছু জিনিস মাথায় রাখবো, যে অ্যাকচুয়াল যে ফিটাল জেস্টেশনাল এজ কত সেটা এলএমপি বা আর্লি আল্ট্রাসাউন্ড রেকর্ড দিয়ে আমি মেজার করার ট্রাই করবো, এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো। সেক্ষেত্রে আমাদের ফলস পেইন পরবর্তীতে সেটা সাবসাইড করে গেছে এটা হচ্ছে কিনা, বা ম্যাটার্নাল ওয়েট কি মানে একদম স্টেশনারি বা স্ট্যাটিক আছে কিনা, এবং বা বাড়তেছে কি মানে সরি কমতেছে কিনা, বা অ্যাবডোমিনাল গার্থ কমতেছে কিনা, এবং ইউটেরাসে ফুল অফ ফিটাস আর কিছু নেই, কোনো পানি নেই এরকম যদি বোঝা যায়, বা স্কালটা হার্ড হয়ে গেছে এরকম। এবং ইনভেস্টিগেশনের মধ্যে ফেটাল ম্যাচুরিটির মধ্যে সোনোগ্রাফি অ্যামনিওসেন্টেসিস করবো। এবং আমরা ফেটাল ওয়েলবিং দেখার জন্য অবশ্যই বায়োফিজিক্যাল স্কোরিং, আমরা বিশপ স্কোরিং এর কথা বলছি। এবং আমরা বাচ্চা যখন জন্মগ্রহণ হয়ে যায় তারপরে আমরা কি করি, আমরা ফার্স্ট মিনিট তারপর 5th মিনিট এই সকল টাইমে আমরা অ্যাবগার স্কোর নামে একটা স্কোর আছে ওইটা করি। সো অবস্টেট্রিক্সে 3টে স্কোরের কথা মনে রাখতে হবে, অ্যাবগার স্কোর, তারপর হচ্ছে বিশপ স্কোর, আরেকটা হচ্ছে বায়োফিজিক্যাল স্কোর। বায়োফিজিক্যাল স্কোরে টোটাল 10 পয়েন্টস থাকে, এবং বিশপ স্কোরে 13 মানে 13 পয়েন্টস থাকে। সার্ভাইকাল রাইপেনিং হয়েছে কিনা ইন্টারনাল এক্সামিনেশন করে এটা দেখবো, এবং সার্ভাইকাল লেন্থটা 25 মিলিমিটার থেকে যদি কম হয় তাহলে সেটাও কিন্তু সাকসেসফুল ইন্ডাকশন অফ লেবার ইন্ডিকেট করতে পারে। আচ্ছা, এখন আসা যাক যে আমরা কী কী ফিচার থাকবে পোস্ট ম্যাচুরিটিতে। আমরা অলরেডি বলে আসছি যে বাচ্চাটা থিন ওল্ড মনে হবে, সাবকিউটেনিয়াস ফ্যাট না থাকার কারণে স্কিন রিঙ্কেলড হবে, ভার্নিক্স ক্যাজিওসা অ্যাবসেন্ট থাকবে, এবং গ্রিনিশ ইয়েলো কালার বা স্যাফরন কালার দিয়ে বডি কর্ড স্ট্রেন থাকতে পারে, হেড হার্ড হবে, মোল্ডিং থাকবে না, এবং তা বাদে হচ্ছে গিয়ে নেইলস হচ্ছে প্রোট্রুডিং, নেইলসগুলো অনেক বড় হবে,
এবং ওয়েট 3 কেজির বেশি হইতে পারে, লেন্থ হচ্ছে 54 সেন্টিমিটার হইতে পারে। লিকুয়ার অ্যামনির কথা যদি বলি, এটা হচ্ছে দেখা যাবে যে স্ক্যান্টি বা অলিগোহাইড্রেমনিউস, প্লাসেন্টাটা এইজিং হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে এক্সেসিভ প্লাসেন্টাল ইনফাকশন হয়ে যেতে পারে, ইনসাফিসিয়েন্ট হতে পারে, সার্কুলেশন ঠিক করে পাচ্ছে না এবং ক্যালসিফিকেশন হয়ে যেতে পারে। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে ইনফাকশন ক্যালসিফিকেশন প্লাসেন্টা হইতে পারে। এবং কর্ড ডিমিনিশ কোয়ান্টিটি অফ ওয়াটার জেলি থাকবে, ফলে কর্ডটা কম্প্রেশনও হয়ে যেতে পারে এক পর্যায়ে, এবং কর্ডটা ছোট থিন স্মল, এবং দেখা যায় যে ওয়াটার জেলি যেহেতু নাই, ওয়াটার জেলি কর্ডটাকে সাপোর্ট দিয়ে রাখে, এটা রাপচার হয়ে যাওয়া, কম্প্রেশন হওয়া, এগুলো কিন্তু হইতে পারে। মানে হেড মোল্ডিং নিয়ে কিছু কথা একটু বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে হেড মোল্ডিং মানে কি। আসলে হয় কি যে হেডটা হার্ড হয়ে থাকে, এবং কেন হার্ড হয়, কারণ যেহেতু অনেক বাচ্চার বয়স হয়ে গেছে। নর্মালি আমরা জানি বাচ্চার যে হেড থাকে সেখানে বোনসগুলো আর মাঝে জয়েন্ট থাকে, মানে স্কালের যে বোনসগুলো, প্যারাইটাল, অক্সিপিটাল বলো বা ফ্রন্টাল, সেইগুলোর মাঝে কি থাকে, বিভিন্ন জয়েন্ট থাকে। সো এই বোনসের মাঝে যে বিভিন্ন জয়েন্টস থাকে, এই জয়েন্টসগুলোকে আমরা সুচার বলি। এগুলো নর্মালি ফিউজ থাকে না, মানে একটা অপর সাথে জয়েন্ট লেগে গেছে এরকম না। সো জয়েন্টগুলো যেহেতু ফিউজ থাকে না, লেবারের টাইমে যে ঘটনাটা ঘটে, যখন লেবার হয়, ধরো ডেলিভারি হবে, মানে হওয়া শুরু হবে, মানে লেবার হবে, মায়ের ব্যথা উঠবে, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ লেবার হবে, এবং আলটিমেটলি এই টাইমটাতে বাচ্চাটা যাতে ডেলিভারি সহজ হয়, এই জন্য কি হয়, একটা বোন আরেকটা বোনের উপর ওভারল্যাপ করে, উঠে যাইতে পারে, কারণ যেহেতু সুচারগুলা ফিউজ হয় নাই, জয়েন্টগুলো ফিউজ হয় নাই, একটা বোন আরেকটা বোনের উপর উঠে যাইতে পারে। সো এরকম কোনো প্রবলেম হবে না। এবং এটা যখন হয়, হেডটা কি হবে, হেডটা খুব সহজে, মানে বোনসগুলো যেহেতু একটা একটার সাথে এভাবে ওভারল্যাপিং হচ্ছে, এটা এই কারণে হচ্ছে যাতে করে বাচ্চাটা খুব সহজে মাথাটা বাইরে বের হয়ে আসতে পারে, ডেলিভারিটা সহজ হয়। সো এটাকে আমরা বলি মোল্ডিং। কিন্তু দেখা যায় যে এই যেহেতু পোস্ট ম্যাচুরিটিতে, মানে মোটামুটি এই বোনসগুলো কি হয়, বোনসগুলো হচ্ছে এবার ঠিকভাবে ওভারল্যাপিং হইতে পারে না, এবং ওভারল্যাপিং না হওয়ার কারণে এই ডেলিভারিতে প্রবলেম হতে পারে, অর্থাৎ হেডটা হার্ড থাকবে এবং মোল্ডিং তেমন একটা থাকে না। সো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। আর কি কি কমপ্লিকেশন হইতে পারে, সো কমপ্লিকেশনের মধ্যে এক তো প্রেগনেন্সির টাইমে প্লাসেন্টাল ফাংশন, অলিগোহাইড্রেমনিউস, মেকুনিয়াম স্টেন লিকর, এগুলো একটা হইতে পারে। আর লিভারের টাইমে ফিটাসের হাইপক্সিয়া, অ্যাসিডোসিস, তারপরে ফিটাল লিভার ডিসফাংশন, মেকুনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, তারপরে কট কম্প্রেশন হয়ে অলিগোহাইড্রেমনিউসের কারণে কট কম্প্রেশন, আর শোল্ডার ডিস্ট্রিউশন, শোল্ডার ডেলিভারিতে প্রবলেম, এবং বার্থ ট্রমা হওয়া বা অপারেটিভ ডেলিভারি করা, মানে বেশি বেশি সিজন সেকশন হয়ে যাবে, মানে সিজন সেকশন করতে হবে, এই প্রবলেম অ্যারাইজ করা। এবং বার্থের পরে দেখা যায় যে বাচ্চার কেমিক্যাল নিউমোনাইটিস হওয়া, কারণ যেহেতু মিকোনিয়াম তার খায় ফেলতেছে, এবং সেখান থেকে কেমিক্যাল নিউমোনাইটিস, অ্যাটেলেকটিসিস হতে পারে লাঙে, পালমোনারি হাইপারটেনশন বাচ্চা ডেভেলপ করতে পারে। এই তিনটা পয়েন্ট একটু মানানো হবে, কেমিক্যাল নিউমোনাইটিস, অ্যাটেলেকটিসিস এবং পালমোনারি হাইপারটেনশন। এবং বাচ্চার হাইপোক্সিয়া, রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে, বাচ্চার হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, পলিসাইথিমিয়া হতে পারে, হাইপোগ্লাইসিমিয়াটা মনে রাখবে। এবং নিওনেটাল কনভালশন হতে পারে, পেরিনেটাল মরবিডিটি, মর্টালিটি বাড়তে পারে, এবং ইনক্রিজড এনআইসিইউ অর্থাৎ নিওনেটাল আইসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এটা অ্যাডমিশন বাচ্চার বেশি লাগতে পারে, এবং সেক্ষেত্রে অনেক বেশি খরচ, অনেক বেশি এক্সপেন্স, সব জায়গায় ফ্যাসিলিটিগুলো নাইও। এবং ম্যাটার্নাল কমপ্লিকেশনের মধ্যে মায়ের মরবিডিটি বাড়া, এবং মায়ের ইন্ডাকশন করার ক্ষেত্রে হ্যাজার্ড হওয়া, ইনস্ট্রুমেন্টাল বা অপারেটিভ ডেলিভারিতে প্রবলেম হয়, এবং বিভিন্ন প্রবলেম কিন্তু থাকবে। তো কেন আসলে আমরা বলে আসছি যে কী কী কমপ্লিকেশন হতে পারে, এই জিনিসগুলো আমরা জানি। এখন বিভিন্ন কেস সিনারিও যদি আমরা একটু দেখি, যে একটা লেডি 42 প্রেগনেন্সি, মানে 42 প্রেগনেন্সি নিয়ে অ্যাডমিট হয়েছে। এখন হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, এটা পোস্ট আমরা প্রলং প্রেগনেন্সি বলতে পারি, বা পোস্ট ডেটেড প্রেগনেন্সি আমরা বলতে পারি। একটা প্রাইমারি গ্র্যাভিডে 43 উইক্স, 43 উইক্স বলে দিচ্ছে, মানে আমি বুঝে গেছি। তারপরে হচ্ছে কি তোমার মোটামুটি বাকি সব কিছু আমি বুঝে গেলাম যে এটা পোস্ট ডেটেড প্রেগনেন্সি, একটা প্রাইমারি গ্র্যাভিডা হচ্ছে প্রাইমারি গ্র্যাভিড ওম্যান, যেটা হচ্ছে পোস্ট ডেটেড প্রেগনেন্সি। আচ্ছা, তারপরে একটা 42 কমপ্লিটেড উইকস হয়ে গেছে, তাহলে বেবিটা অ্যাভারেজ সাইজ এবং বিশপ স্কোর, দেখো বিশপ স্কোর 8, হ্যাঁ 8। সো মোটামুটিভাবে আমরা বুঝে গেছি যে এটা একটা পোস্ট ডেটেড প্রেগনেন্সি, বিশপ স্কোর 8 এবং পোস্ট ডেটেড প্রেগনেন্সি। এবং একটা প্রাইমারি গ্র্যাভিডা 42 উইক্স প্রেগনেন্সিতে আসছে, তাহলে এটা কি, এটা পোস্ট ডেটেড প্রেগনেন্সি। ওকে ফাইন। সো এইভাবে আমরা 43 উইক্স এগুলো যদি বলে, ফিটাসটা দেখো সেফালিক বা সার্ভিক্স 28% ইফেস্ট, অসপ্যারাস, এবং সেক্ষেত্রে 42 উইক্স অফ প্রেগনেন্সি, তাহলে আমি এটা পোস্ট ডেটেড পড়বো উইথ রাইট সার্ভিক্সটা রাইস হয়ে গেছে। কারণ যেহেতু রাইপ কেন হয়েছে, কারণ যেহেতু সার্ভিক্স 80% ইফেসমেন্ট হয়ে গেছে, তার মানে সার্ভিক্সটা রাইপ হয়ে গেছে আসলে, ঠিক আছে। এবং ইডিডি হয়ে গেছে, এবং তারপরে 2 উইক্স কেটে গেছে, তার মানে এটা পোস্ট ডেটেড প্রেগনেন্সি। সেভাবে দেখো, তুমি কিন্তু এভাবে দেখলেই বুঝো। এখন আমরা একেবারে লাস্টেরটা একটু সলভ করবো। লাস্টেরটাতে কি বলছে, আমরা লাস্টের কোশ্চেনটাতে চলে যাই। লাস্টের কোশ্চেনটাতে বলছে যে একটা প্রাইমারি গ্র্যাভিডা পেশেন্ট, রেগুলার অ্যান্টিনেটাল কেয়ার, এবং লেবার শুরু হয় নাই, 41 উইক্স চলে গেছে, এবং হাউ উইল আই ম্যানেজ হার, তাহলে প্রোলং প্রেগনেন্সি পোস্ট ম্যাচুরিটি এভাবে ম্যানেজ করবো, যেভাবে আমরা বলে আসছি।